লালমনিরহাটে অফিস টাইমে তেলের খোঁজে সরকারি চাকরিজীবী, ভোগান্তিতে সেবাগ্রহীতা, স্কুল শিক্ষক ফিলিং স্টেশনে লাইনে থাকায় ব্যাহত শিক্ষা কার্যক্রম। পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে যুগান্তকারী উদ্যোগ, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। বৈশাখের আগে সাধারণ মানুষের পকেট কাটার উৎসব চলছে ইলিশের বাজারে। ক্রেতার অভিযোগ, কৃত্রিম সংকটের নেপথ্যে অসাধু সিন্ডিকেট। এবং দেশ জুড়ে চৈত্র সংক্রান্তি বর্ণিল আয়োজন। নেত্রকোনার কেন্দুয়ায় বসেছে খনার মেলা। বরগুনায় চলছে বাংলা লোক সংস্কৃতির অনন্য অনুষঙ্গ, নীল নাচের আসর। জ্বালানি তেলের সংকটে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে খালি হাতে ফিরছেন অনেকে। মেহেরপুরে বিভিন্ন তেল পাম্পে তীব্র জ্বালানি তেল সংকটে বিপাকে মোটরসাইকেল চালক ও কৃষক। সকাল থেকে জেলায় সীমিত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ শুরু হলেও চাহিদার তুলনায় তা অনেক কম। তেল নিতে মোটরসাইকেল চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই মধ্যরাত থেকে লাইনে অবস্থান নিচ্ছেন, তবুও সবার ভাগ্যে তেল জুটছে না। কেউ সামান্য তেল নিয়ে ফিরছেন, আবার অনেকেই খালি হাতে ফিরছেন। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট। সরবরাহ না বাড়ালে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। একই চিত্র লক্ষ্মীপুরেও। রাতের ঘুম বাদ দিয়ে ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভিড় করছে মানুষ। এত কষ্টের পরও তারা পাচ্ছেন মাত্র 200 থেকে 300 টাকার জ্বালানি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। সরকারি নিয়ম অনুযায়ী অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগের কোনো বিধান নেই। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করছেন না লালমনিরহাটের অনেক সরকারি চাকরিজীবী। অফিস টাইমে জ্বালানি তেলের জন্য পাম্পের লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে তাদের কর্মঘণ্টা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা গ্রহীতাদের। লালমনিরহাটের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য সকাল 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত থাকে মোটরসাইকেলের দীর্ঘ সারি। সেখানে সামিল সরকারি চাকরিজীবীরাও। কারো গলায় ঝুলছে পরিচয়পত্র, কারো মোটরসাইকেলে সাঁটানো আছে সরকারি স্টিকার। যদিও এই সময় তাদের থাকার কথা নিজের কর্মস্থলে। অফিস কক্ষে তালা ঝুললেও পাম্পে বসে চলছে আড্ডা। অফিস নয়, তেলই যেন তাদের কাছে মুখ্য। তাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তেল তো পাচ্ছি না, লাইন কাটিয়ে দীর্ঘ 3 ঘন্টা থেকে আসি, এখন পাবো কিনা সন্দেহ আছে। নিয়ন্ত্রণ সরকারি আধা সরকারি কাজে যারা নিয়োজিত হচ্ছে তাদের জন্য যে কোনো একটা সুবিধা দেয়, এরকম হলে তো আমাদের সার্ভিস দেওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। স্কুল টাইমে শিক্ষকরা তেলের লাইনে থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ক্লাসে মনে করো শিক্ষাদান যদি ব্যাহত হয়, এটা তো করার কিছু নেই। আর তো আমার তো যে জায়গায় আমার বাড়ি, সেখান থেকে প্রতিষ্ঠানে যে যাওয়া আসা বিকল্প ওয়ে সেটা তো নাই, এবং অনেক ব্যয়বহুল। পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন তেল সংগ্রহের জন্য। এতে করে তারা যথাসময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না এবং সেবা গ্রহীতারা তারা বঞ্চিত হচ্ছেন। অফিস সময়ে তেল নেয়ার সুযোগ নেই জানান লালমনিরহাট জেলা প্রশাসক। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি। কাজ দেওয়া শুরু হয়ে গেছে, আপনি দেখতেছেন। দিনের মধ্যে এটা সহনীয় হয়ে যাওয়ার আশা করতেছি আমরা। আমাদের টাইমিংটা দেওয়া আছে হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তারা যদি একটু আর্লি আসে তাহলে সকালেই তারা এটা সংগ্রহ করতে পারবে। সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারি চায় জেলাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। উপকূলীয় জেলা ভোলায় বিস্তার ঘটেছে হামের। উপসর্গ নিয়ে নতুন করে 11 শিশু 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা সদরে 250 শয্যা জেনারেল হাসপাতালে আলাদা 2টি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আইসোলেশন ইউনিটে 1 শয্যায় 2 জন রোগী রাখা হচ্ছে। অনেককে মেঝেতেও থাকতে হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছে 70 শিশু। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। আগামীকাল কৃষি কার্ডের উদ্বোধন করতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। এরই মধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী। কৃষি কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে, প্রত্যাশা সবার। বিএনপির নির্বাচনী ইস্তেহারে ছিল কৃষক কার্ড প্রবর্তন। সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে বাংলার নতুন বছরের প্রথম দিন থেকে। কৃষি কার্ড উদ্বোধন অনুষ্ঠানের জন্য প্রস্তুত টাঙ্গাইল। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা বলেন, কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি, প্রণোদনা ও সরকারি সহায়তা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিজের চিন্তার একটা ফসল, কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। এই কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। টাঙ্গাইলবাসী আমরা আনন্দিত, আমরা উজ্জীবিত। আমরা মনে করি যে এটা টাঙ্গাইলবাসীর জন্যে অনেক বড় একটা সম্মানের বিষয়। সারা দেশের স্টেডিয়ামগুলোর উন্নয়নের কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জানানো হয়, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ চলছে। টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে আমাদের সারা বাংলাদেশেই আমরা মাঠ সংরক্ষণের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তা আশা করি আপনাদের এই টাঙ্গাইল স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে জিমনেশিয়াম, যেখানে যেখানে যে সমস্যা রয়েছে সেগুলো আমরা দ্রুতই সমাধান করব। আগামীকালের প্রোগ্রামের ব্যাপারে অত্যন্ত আনন্দিত, গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড এই টাঙ্গাইল থেকে উদ্বোধন করবেন। এটি ঐতিহাসিক একটি দিন। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষি কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা আর সরবরাহ সংকটের অজুহাতে প্রতি বছর বৈশাখের আগে ইলিশের বাজার থাকে লাগামহীন। তবে ক্রেতার অভিযোগ, এই কৃত্রিম সংকটে নেপথ্যে রয়েছে অসাধু সিন্ডিকেট। উৎসবের সুযোগ নিয়ে সাধারণ মানুষের পকেট কাটার এই আয়োজন কবে থামবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। চৈত্রের খরতাপ শেষে ওই আসে বৈশাখ। বাংলার ঘরে ঘরে উৎসবের ডাক, নদী আজ নিস্তব্ধ, জালে নেই টান, তবু থালায় পান্তা ইলিশ বাঙালির প্রাণ। পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কয়েক দশক ধরে পান্তা ইলিশের রেওয়াজের প্রতিফলন এখন মাছ বাজারে। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ পান্তা ইলিশ। আর এই রেওয়াজ ধরে রাখতেই প্রতি বছর ইলিশের দাম থাকে আকাশচুম্বী। এবছরও ইলিশের দাম আকাশচুম্বী রয়ে গেছে, যা সাধারণ মানুষের ক্রেতার বাইরে। বড় সাইজের ইলিশ ৫,০০০ থেকে ৫,৫০০ টাকা চলে, আর মাজা আইডিয়া ৩৪০০ থেকে ৩৫০০ টাকা চলে। সীমিত আয়ের ভিতরে আমাদের সম্ভাবনা, এদেশের ম্যাক্সিমাম মানুষ সীমিত আয়ের লোক। এত দাম দিয়ে ইলিশ খেলে আমরা অন্য বাজার কি দিয়ে করব? যদি পান্তা ইলিশকে বা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদের এই ইলিশ সম্পদকে রক্ষার উদ্যোগ নেওয়া খুবই জরুরি। সাধার সাধ্যের এই অসম লড়াইয়ে হার মেনে অনেকেই ফিরছেন খালি হাতে। থালায় পান্তা থাকলেও ইলিশের সেই চিরচেনা সুবাস হয়তো এবার অনেকের ঘরেই পৌঁছবে না। মাছ তো নাই, কোনো মাছই নেই। এখন খাওয়া লাগে শাকটা, মরিচ, ভাত খাওয়া লাগে। পয়লা বৈশাখ তো আমরা তো খাচ্ছি না দাদা, ইলিশ মিলিশ আমরা তো খাওয়া লাগে মরিচ দিয়ে, শাক দিয়া। আল্লাহ বানাইছে আমার গরিব এবিদে। যদিও বাজার মনিটরিং জোরদারের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা তাদের যে চালান বা ভাউচারগুলো দেখব, তারা কোথা থেকে কিনে নিয়ে আসছে এবং ভোক্তাকে সে কত টাকা করে বিক্রি করছে। তো আমরা অবশ্যই এ বিষয়ে যদি কোনো অনিয়ম পাই, তাহলে তাদেরকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা বা অন্য কোনো আইনের আওতায় আমরা আনব। ৫,০০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি হলেও জেলেরা ন্যায্য মূল্য থেকে বরাবরের মতো বঞ্চিত। তার উপর পহেলা বৈশাখ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে ইলিশ সহ সামুদ্রিক মাছ শিকারের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছ ধরা যে নিষেধাজ্ঞার পিরিয়ড, সেটি শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। তাদের যে প্রণোদনা সেটা হচ্ছে ৭৭.33 কেজি করে চাল তারা পাবে। পান্তা ইলিশের ঐতিহ্যে এখন আগুনের হলকা। একদিকে বাজারে ৫,০০০ ইলিশের বিলাসিতা, অন্যদিকে জেলেদের ঘরে শূন্য থালা। উৎসবের এই চড়া দাম কি তবে মধ্যস্বত্বভোগীর পকেট ভারী করার অজুহাত? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। চৈত্র সংক্রান্তিতে গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরতে নেত্রকোনার কেন্দুয়ায় চলছে খনার মেলা। মেলায় কথা ও গানে গানে খনার বচন তুলে ধরা হয়। এদিকে চৈত্র সংক্রান্তি ও নীল পূজাকে কেন্দ্র করে বরগুনার পাড়ায় পাড়ায় বাংলা লোক সংস্কৃতির অনন্য অনুষঙ্গ নীল নাচের আসর বসেছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নেত্রকোনার আঙ্গারোয়া গ্রামে উদ্বোধন হয় খনার মেলা।
কথা ও গানে খনার বচন তুলে ধরা হয়। কৃষক ছাড়াও মেলায় দেশ বিদেশের শিল্পী ও সংস্কৃতি প্রেমীরা অংশ নেন। দিনব্যাপী মেলায় কুলা, পাইলা, ধুছন, দাড়িপাল্লা, ধাড়ি, মাটির কলস, পাটের তৈরি নানা চিত্রপট সহ বিভিন্ন ধরনের প্রদর্শনী হচ্ছে। চৈত্র সংক্রান্তি খনা সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন প্রবাদ প্রবচনের মাধ্যমে। এদিকে নেত্রকোনায় এবারও বাংলা নববর্ষ ও বৈশাখ বরণে মুক্তারপাড়া মিতালি সংঘ করেছে বর্ণিল আয়োজন। এই আয়োজনে শিশু কিশোরদের অঙ্কনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। চৈত্র সংক্রান্তি ও নীল পূজাকে কেন্দ্র করে বরগুনার পাড়ায় পাড়ায় বাংলার লোকসংস্কৃতির অনন্য অনুষঙ্গ নীল নাচ নাচের আসর বসেছে। চৈত্র সংক্রান্তি 1432 উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রংপুকুরে জাকসু আয়োজিত ভেলা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। উৎসব মুখর পরিবেশে 11টি হল থেকে অংশ নেয় 11টি ভেলা। কলা গাছ, বাঁশ ও পাটের দড়ির মতো গ্রামীণ উপকরণে তৈরি ভেলা নিয়ে হয়েছে প্রাণবন্ত এই প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অর্জন করে শহীদ সালাম বরকত হল, দ্বিতীয় নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থানে কামাল উদ্দিন হল। হৃদরোগে আক্রান্ত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় হাসপাতালের সব ধরনের সেবা 2 ঘন্টা বন্ধ ছিল। পরে জ্যেষ্ঠ চিকিৎসকদের হস্তক্ষেপে সেবা চালু হলেও ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেননি। হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমান জানান, রবিবার রাত 12:30টায় হৃদরোগে আক্রান্ত মুমূর্ষ রোগীকে ভর্তি করা হয়। 45 মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় রোগীর লোকজন হাসপাতালের কর্মচারী সহ ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করে। এই ঘটনায় সোমবার সকাল থেকে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ করে দেয় চিকিৎসকরা। কর্তৃপক্ষের হস্তক্ষেপে সকাল 9টার পর চিকিৎসা সেবা প্রদান শুরু করলেও নিরাপত্তা দাবিতে ইন্টার্নি চিকিৎসকরা কাজে যোগ দেননি। নরসিংদীতে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার মধ্যরাতে সদর উপজেলা পাঁচদোনা ইউনিয়নের চর মাধবদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, অভাবের কারণে প্রায় মাহমুদাকে নির্যাতন করতেন বাবুল মিয়া। রবিবার সন্ধ্যায় মাহমুদার ছেলে ফোন করে জানায় তার মা মারা গেছেন। সেখানে গিয়ে মাহমুদার শরীরে একাধিক নির্যাতনের চিহ্ন দেখতে পায় পরিবারের লোকজন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামীসহ পরিবারের লোকজন পলাতক। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়না তদন্তের প্রতিবেদন ও লিখিত অভিযোগ পাবার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। বাড়ির পাশে একটা নমুনা থাকে, উনিও মারছে, আর ওনা আমার ফুফুর হাজবেন্ড যে হয় উনিও মারছে, ওই যে শ্বশুর যে উনিও মারছে। কান থেকে রক্ত বের হইতেছে। এখানে একটা বাড়ি দিয়েছে, বাড়ির দাগটা আছে। আমরা বাসায় গিয়ে কাউরে পাই নাই। ওদের বাসায় যে ভাড়াটিয়াগুলা ওনাদেরকে আমরা পাইনি। যেভাবে মারা হয়েছে, একটা মানুষ সেইভাবে মারা অনেক অত্যাচার করা হয়েছে, ঠিক আছে। আমি এটার সঠিক সুষ্ঠু বিচার চাই। দেশে তেলের সরবরাহ ঠিক থাকলেও ভোক্তা পর্যায়ে মজুদ বেড়ে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। মার্চে ক্রুড অয়েল ছাড়া অন্য সব ধরনের তেল ও এলপিজি, এলএনজি আমদানি অন্য যে কোনো মাসের চেয়ে বেশি হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহের কারণেই তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রায় 15,09,917 টন অপরিশোধিত তেল আমদানি করেছে। তবে আমদানির ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় তৈরি হয় অচলাবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চে ডিজেল ও অন্যান্য জ্বালানি তেল 27.88% বেশি আমদানি হয়েছে। একই সময়ে ক্রুড অয়েল আমদানি কমেছে 80.26%। ক্রুড অয়েল আমদানি কমলেও এলপিজি ও এলএনজি আমদানি বেড়েছে 95.78%। এলপিজি এবং এলএনজি মার্চ যদি আমরা কম্পেয়ার করি তাহলে 96% বেশি এসেছে এবং রেভিনিউ অলমোস্ট 2,500 কোটি টাকার মতো এখাতে বেশি অর্জন হয়েছে। তবে ক্রুড কিছুটা কম এসেছে, ডিজেল, অকটেন, পেট্রোল পরিমাণে বেশি এসেছে, রেভিনিউ একটু কম এসেছে। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে হুরমুজে আটকে থাকা এমটি নর্ডিক পলুকস জাহাজটি ছাড় করিয়ে নিতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আসলে কিন্তু আমার ইআরএল এর একটা ব্যাপক একটা ডেভেলপমেন্ট হবে, কাজ করতে পারবে, জাতীয়ভাবে তেল আমরা সাপ্লাই দিতে পারবো। কিন্তু এটার সব ধরনের ব্যবস্থা করেছিলাম, কূটনৈতিকভাবেও চেষ্টা করা হচ্ছে।
এদিকে ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধের উপক্রম হলেও পরিশোধিত তেলের আমদানি বেড়েছে। যে তেল পরিশোধন করে বের করা হতো সেই তেল সরকার কিনে নিচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ডিজেলের সমস্যা না হলেও পেট্রোল ও অক্টেন সংকট সৃষ্টি করছে মানুষ। পেট্রোল পাম্পের ওখানে দীর্ঘ লাইন, সেটা হচ্ছে শুধু অক্টেনের জন্য, অন্যগুলোর জন্য নেই। রিজার্ভের কোনো সমস্যা নেই। যেটা সমস্যা আমরা দেখতেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে। এটার জন্য আমাদের পাবলিককে মোটিভেট করতে হবে যে না, আমার জাহাজ আছে, আমার স্টোরেজ আছে, এখানে কোনো সংকট নাই। এইটা বলার মধ্যে যতটুকু বিশ্বাসযোগ্যভাবে করা যায় সেটাই করতে হবে। বিপিসির কর্মকর্তারা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের জাহাজ কম আসলেও এর বিপরীতে পরিশোধিত তেলের আমদানি বাড়ানো হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জুলাই আন্দোলনের পর চট্টগ্রামে দায়ের করা অনেক মামলার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। 151টি মামলার বেশিরভাগ ক্ষেত্রে আসামিদের চেনে না বাদী। এমনকি সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার নিরপরাধ মানুষের বিরুদ্ধে করা মামলার কোনো সত্যতা খুঁজে পায়নি পুলিশ। চট্টগ্রামে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মহানগর ও জেলায় দায়ের হওয়া 151টি মামলার মধ্যে 15টি হত্যা মামলা। পুলিশের দাবি 90% মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে। 24শে 4 সেপ্টেম্বর 28 সাংবাদিক সহ 109 জনের বিরুদ্ধে অপহরণ চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা করেন সাবেক অধ্যক্ষ হাসিনা মমতাজ। কিন্তু পিবিআই এর তদন্তে উঠে আসে চমকপ্রদ তথ্য। মামলার বাদীকে বক্তব্য দিতে 4 বার নোটিশ দিলেও তিনি সাড়া দেননি। বাদীর দেওয়া সাক্ষীদের ঠিকানায় কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। এ বিষয়ে বাদীর ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। আমি এসব ব্যাপারে এখন আর কথা বলতে চাচ্ছি না, তো পরে কথা হবে। আমাদের ওখানে নারাজি দেওয়াটা ওগুলো ব্যাপার আছে, তো আমরা ওগুলো প্রসেসিং করছি। নিজেকে জুলাই যোদ্ধা দাবি করা সাইফুদ্দিন এমদাদ গত বছরের 17 জুন সাংবাদিক, ব্যবসায়ী সহ 167 জনকে আসামি করে মামলা করেন। তার দাবি 4 ও 5 আগস্ট আসামিদের গুলিতে তিনি চোখ হারিয়েছেন। অথচ একই ব্যক্তি একই অভিযোগে 20 মার্চ ঢাকার আদালতেও 197 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। তার পক্ষে মামলা করেন সাবেক ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু। পরে রাজুর বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তোলেন এমদাদ। পুলিশ বলছে, নিরপরাধ কাউকে আইনের আওতায় আনা হবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে মামলাগুলো হয়েছিল, এখানে 69টি মামলা বিভিন্ন থানায় রেকর্ড হয়েছিল। বাদ বাকি আরও কিছু মামলা আছে, এগুলো হলো নালিশি মামলা, কোর্টে হয়েছিল। এইগুলোর তদন্ত কার্যক্রম অত্যন্ত উঁচু পর্যায়ের মনিটরিং কমিটির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত হচ্ছে ভুয়া তথ্যে মামলাকারীদেরও দাবি পুলিশের। নির্দোষ মানুষেরা যেন সাজা না পায়, দোষী মানুষ যেন বাদ না যায়, সেই বিষয়টাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেন। তো আমি মনে করি না তদন্তকারী কর্মকর্তাদের উপর অনৈতিক কোনো চাপ থাকলেও সেটা তাতে কোনো কার্যকরী ফল আসবে না। তদন্ত পেশাদারির সাথে সঠিকভাবে মামলা তদন্ত সমাপ্ত হবে। গণহারে আসামি করায় মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। মামলা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ আইনজীবীদের। কিছু কিছু মামলায় বাণিজ্য হয়েছে, মামলা হলেই আসামিকে অ্যারেস্ট করতে হবে তার কোনো বিধান নেই। নতুন যে সংশোধনী হয়েছে সেক্ষেত্রে পুলিশ মধ্যবর্তী রিপোর্ট দিতে পারে। পুলিশ যদি মনে করে বাদী মিথ্যাভাবে জড়িত করেছে, পুলিশ তার বিরুদ্ধে 211 ধারার বিধান আছে, পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে। মামলায় নাম উল্লেখ থাকা আসামির সংখ্যা 13,450, অজ্ঞাত আসামির সংখ্যা অন্তত 30,000। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নতুন বছর বরণে পাহাড়ে লেগেছে উৎসবের রং। ঐতিহ্য, সংস্কৃতি আর প্রকৃতির অপার সৌন্দর্যে মিশেলে আয়োজন পেয়েছে ভিন্ন মাত্রা। আনন্দ আয়োজনের ঢেউ লেগেছে পাহাড়ে বসবাসকারী সবার মনে। সবুজ পাহাড়ে বাস করেন নানা জাতি গোষ্ঠীর মানুষ। তাদের নিজেদের ভাষা আর ঐতিহ্যে বরণ করা হচ্ছে নতুন বছর। উৎসবে সেই বাতাস বইছে এখন। সবুজের বুক চিরে ভোরের আলো ফুটতেই পাহাড়ি জনপদে শুরু হয় প্রাণের উচ্ছ্বাস। জেগে ওঠে সংস্কৃতির অনুপম সুর। ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হারি বৈশু উদযাপনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। ঐতিহ্যবাহী পোশাক পরে নদী তীরে ভিড় করেন ত্রিপুরা নারী, পুরুষ, তরুণ, শিশুরা। নতুন বোনা কাপড়, নদীতে ভাসানো ফুল ও প্রদীপ প্রজ্বালন সহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন তারা। সামনে নতুন বছরটা যাতে সুখী শান্তিতে বসবাস করতে পারে সবাইকে নিয়ে আজকে নতুন বছরকে স্বাগত জানাতে আসছে। আমাদের এখানে মা গঙ্গাতে আমরা ফুল দিব আজকে। আমরা পাশাপাশি প্রার্থনা করি ভবিষ্যতে
আমাদের সুস্থ ছেলে মেয়ে বাবুরা যাতে পড়াশোনা করে তাদের জীবনটা সুন্দর করতে পারে। হারি বৈশুর শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা প্রথমত গঙ্গা মাকে ফুল উৎসর্গ করে দিতে আসছি। এখান থেকেই মূলত আমাদের বৈশু উৎসব শুরু হচ্ছে আর কি। সাংরাই উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। মারমা ঐক্য পরিষদের আয়োজনে এ শোভাযাত্রা শাপলা চত্বর থেকে শুরু হয়ে অয়ংড বৌদ্ধবিহার পর্যন্ত প্রদক্ষিণ করে। নতুন বছরকে বরণ করে নিতে বান্দরবানে 4 দিনব্যাপী মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংরাই শুরু হয়েছে। সকালে উৎসবকে ঘিরে স্থানীয় বাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সবাইকে সাংরাই শুভেচ্ছা। আজকে আমরা এসেছি সাংরাই র্যালি সবাই মিলে বের হওয়ার জন্য। প্রতিটা গ্রাম থেকে আমরা র্যালি করি সাংরাই উপলক্ষে। আমরা উৎসব উদযাপন করব এটাই আশা করছি এবং সবাই যেন মঙ্গলে থাকে, সুখে থাকে এটাই আশা করব। এদিকে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসবকে কেন্দ্র করে রাঙামাটিতে এখন উৎসবের আমেজ। রবিবার হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বছরের শেষ দিনে পালন করা হচ্ছে মূল বিজু। নতুন বছর এই বছরটা যেন ভালোভাবে কাটে, তাদের যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, এটাই মূলত প্রার্থনা করা হয়। ফুল ভাসানোর মধ্যে আমরা প্রার্থনা করি যাতে আমাদের জীবনে সুখ শান্তি আসে, সবাই ভালো থাকে। ফুল বিজুর দিনে আমরা গঙ্গা মাকে সাক্ষী রেখে আমরা এই বিজুটাকে বরণ করে নিই। এই দিনে পাহাড়ের অধিবাসীরা একে অন্যের বাড়িতে বেড়াতে যান। ঘরে ঘরে রান্না হচ্ছে ঐতিহ্যবাহী পাজন, ফিন্নি পায়েস সহ নানা খাবার। ইখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তিকে ঘিরে চলেছে জোর প্রস্তুতি। উৎসবের আমেজে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও আয়োজক কমিটির সদস্যরা। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী বটমূলে হবে পহেলা বৈশাখ উদযাপন। পাহাড়ে বসবাসরত বাঙালি সম্প্রদায়ের অন্যতম প্রধান এই উৎসব সাজানো হয়েছে লোকজ সংস্কৃতির আবহে। থাকবে বর্ণিল শোভাযাত্রা, লোকজ ঐতিহ্যভিত্তিক পরিবেশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, মহড়া আর আয়োজনের ব্যস্ততা। চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় আয়োজন করা হয়েছে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক আয়োজনে 1432 বঙ্গাব্দকে বিদায় ও 1433 বঙ্গাব্দকে বরণ করা হবে। সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ষবিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান স্থলে রয়েছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুজিবুল, চৈত্র সংক্রান্তির এই দিনে সবাই ব্যস্ত পুরনো বছরকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নিতে। আপনি ঠিক এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে আছেন। কখন নাগাদ উদ্বোধন হবে এই অনুষ্ঠানের, আর বর্ষবরণকে ঘিরে, বৈশাখী আয়োজন ঘিরে কি কি আয়োজন থাকছে, সবকিছু মিলে বিস্তারিত জানাবেন আমাদের। বাংলা নববর্ষ 1432কে বিদায় এবং 1433কে বরণ করতে বন্দরনগরীতে কিন্তু বর্ণাঢ্য আয়োজন চলছে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামে যে সিআরভির যে শিরিষতলায় সেখানটায়, এবং বাংলা নববর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে মূলত এই আয়োজনটি করা হয়েছে। এবং এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত হয়েছেন, পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন। এবং বিকেল থেকেই মূলত এখানে নানান ধরনের নাচ, গান, আবৃত্তি, সাংস্কৃতিক আয়োজন চলছে। বর্ষকে বিদায়ের এক ধরনের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে নাচ গানের মধ্য দিয়ে সেগুলো করা হচ্ছে। পাশাপাশি আগামীকাল কিন্তু বাংলা নববর্ষ যে 1433 সেটিকে বরণ করার জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতির কথা তারা বলছেন। পাশাপাশি আপনি জানেন যে চট্টগ্রামে এবার 3টি জায়গায় মূলত এই বাংলা নববর্ষ অনুষ্ঠানের যে উদযাপন সেটি করা হবে। চট্টগ্রামের ডিসি হিল, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা ইনস্টিটিউট রয়েছে সেখান থেকেও কিন্তু শোভাযাত্রা বের করা হবে। অর্থাৎ বর্ণাঢ্য আয়োজনে কিন্তু বন্দরনগরীর মানুষ এই বাংলা নববর্ষকে উদযাপন করার যে প্রস্তুতি সেটি নিচ্ছে। পাশাপাশি 1432কে বিদায়ের যে আনুষ্ঠানিকতা সেটি তারা করছেন। এবং এখানে যারা আসছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে এবং তারা বলছেন যে পুরনো যে গ্লানি, পুরনো যে ব্যর্থতা, পেছনের যে ব্যর্থতা সে সব পেছনে ফেলে, গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার শপথ তারা গ্রহণ করছেন। সামনের দিনগুলো যাতে ভালো হয়, যে সমস্ত
সংকটগুলো এখন চলছে সেই সংকট কেটে গিয়ে নতুন দিনের আগমনের মতোই, নতুন বছরের আগমনের মতো নতুন দিনগুলো রঙিন হবে সেটি তারা আশা করছেন। তারা বলছেন যে বাংলাদেশ যে সরকার বর্তমানে রয়েছে, নেতৃত্বে রয়েছে বাংলাদেশ বিএনপি সরকার, তারা এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে যাতে করে নতুন যে দিন, নতুন যে বছর আসছে ঠিক একইভাবে বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে সুখে সমৃদ্ধিতে তাদের দিন পার করতে পারে এবং প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে একেবারে একটি অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে দেশে বাস করতে পারে সেটি তারা আশা করছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে অনুষ্ঠানস্থলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর বিএনপির সদস্য সচিব সহ তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আজকের এই যে বর্ষ বিদায়, সেই বিদায়ে তারা আসলে উপস্থিত হচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই, একটু বলবেন যে এই যে আজকে তো বর্ষ বিদায়, আগামীকাল প্রথম দিন, বছরের প্রথম, কি প্রত্যাশা আপনাদের? আমরা চাই যাতে বাংলাদেশ আরও আগের মতো আবার ফিরে আসুক, আমাদের এই কামনা। কারণ বাংলাদেশ যা হয়েছে বা আগের থেকে তো ভালো হয়, আমরা এটা বছর শেষে যাতে আবার সামনে আবার যা আগের মতো চলে সব কিছু ভালো হয়, এটা বেটার, আগের থেকে বেটার চাই। থ্যাংক ইউ। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে নতুন যে বাংলাদেশ, তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা সেটি যাতে পূরণ হয় সেটি তারা নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশা করছেন, যাতে করে সংকটগুলো কেটে গিয়ে নতুন দিনের মতো, নতুন আগামীকাল যে নতুন বছরে যে সূর্য উদিত হবে সেটির মতোই যাতে প্রতিটি দিন আসলে রঙিন হয়, মানুষের দুঃখ ক্লেশ কেটে গিয়ে নতুন সময় আসে সেটি তারা আশা করছে। আমরা একটু কথা বলতে চাই, কি প্রত্যাশা আসলে নববর্ষকে ঘিরে? প্রত্যাশা এই তো, আর দিনটা যেন ভালো যায় বা আগামী বছরটা যেন ভালো যায় সেটাই প্রত্যাশা। সবাই যেন ভালো থাকে, দেশটা যেন ভালো কাটে, ভালো মতন সবাই সেফলি থাকে, এটাই। পুরনো বছরে যা গেল তো চলেই গেল, ওটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। এখন নতুনটা যেন ভালো যায়, এটাই প্রত্যাশা। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে সবার কণ্ঠে আসলে একই সুর, একই বার্তা, একই কণ্ঠ আমরা দেখছি যে তারা বলছেন যে নতুন বছরে যাতে তারা স্বাভাবিক সুস্থ পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে তারা যাতে আসলে দিন যাপন করতে পারেন সেটি তারা আশা করছেন। একই সাথে যে সমস্ত সংকট সময় কেটে গিয়ে নতুন সূর্যের মতো, নতুন সূর্য উদিত হবার মতো, যে নতুন সূর্যের মতো যাতে প্রতিটি দিন আলোকিত হয় সেটি তারা প্রত্যাশা করছেন। তো আনুষ্ঠানিকতা চলছে। আগেও বলছিলাম যে বিভিন্ন জায়গায় চট্টগ্রামে আয়োজন রয়েছে। আগামীকালকেও নিশ্চয় আমরা প্রতি ঘন্টায় বন্দরনগরীতে যে নতুন বর্ষকে বরণ করবার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো আমরা সাথে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। আপাতত এইটুকুনি ছিল চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ আপনাকে। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।